মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলা নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষার সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মাইকেল মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময় তিনি বাংলা নাটক, প্রহসন ও কাব্য রচনা করতে শুরু করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী নাটক, পদ্মাবতী নাটক, বুড়ো শালিকের ঘাড়ের রো, একই কেবলে সভ্যতা, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ভুজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেক্টর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। 1824 সালে 25 জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলায় সাগরদড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথম পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন খ্যাতনামা উকিল। মধুসূদনের প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছেই। তার মা তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ির পাশের গ্রাম শেখপুরের মসজিদের ইমাম মুফতি লুৎফর হকের কাছেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিদ্বান ইমামের কাছেই তিনি বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। সাগরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। 13 বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি তদনীতন্ত্র হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন, তাই অচিরেই কলেজের অধ্যাপক ক্যাপ্টেন ডি.এল. রিচার্ডসনের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যপ্রীতি সঞ্চারণ করেছিলেন। হিন্দু কলেজের প্রাক্তন অধ্যাপক ডিরোজিওর সদস্যরাগের স্মৃতিও তাকে বিশেষ উদ্বুদ্ধ করত। 18 বছর বয়সেই মহাকবি হওয়ার এবং বিলেতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায়। 1843 সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিস্টধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর ওই বছরই মিশরেতে অবস্থান ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিকান চার্চে গিয়ে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনি তার নামের সঙ্গে যুক্ত করে দেন মাইকেল। তার এই নতুন ধর্মগ্রহণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মাইকেল মধুসূদন শিবপুরের বিশপস কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান। এখানে তিনি গ্রিক, ল্যাটিন, সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা অর্জন করেন। রাজনারায়ণ বসু তাকে পরিত্যাগ করলেও পড়াশোনার ব্যয়ভার বহন করেছিলেন। 4 বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করে দেন। এই কলেজে কয়েকজন মাদ্রাজি ছাত্রের সঙ্গে মধুসূদনের বন্ধুত্ব হয়েছিল। কলেজ অধ্যয়ন শেষ করে যখন কলকাতায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন মধুসূদন, তখন তার সেই মাদ্রাজি বন্ধুদের সঙ্গেই ভাগ্যের অন্বেষণে চলে যান চেন্নাই। মাইকেল মধুসূদন মাদ্রাজেও বিশেষ সুবিধা করতে পারেননি। স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান। তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলন হতো না। এ সময় তিনি ইংরেজি পত্র পত্রিকায় লিখতে শুরু করেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে। হিন্দু ক্রনিকল নামের এই পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি, কিন্তু অল্পকালের মধ্যেই অর্থাভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয়। 25 বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যেও তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটি রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে। মাদ্রাজে আসার কিছুকাল পরেই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামক এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন। উভয়ের দাম্পত্য জীবন 8 বছর স্থায়ী হয়েছিল। রেবেকার গর্ভে মধুসূদনের 2 পুত্র ও 2 কন্যার জন্ম হয়। মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে মধুসূদন এমিলিয়া আরিয়েতা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন। আরিয়েতো মধুসূদনের সারা জীবনের সঙ্গী ছিলেন। এদিকে মাইকেল মধুসূদন তার এক কপি
দ্য ক্যাপটিভ লেডি বন্ধু গৌরীদাস বসাককে উপহার পাঠান। গৌরীদাস সেটিকে জে.এড.ডি. বেথুনের কাছে উপহার হিসেবে পাঠান। উক্ত গ্রন্থ পাঠ করে অভিভূত বেথুন মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে এবং বাংলায় কাব্য রচনা করতে পরামর্শ দেন। 1856 সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। কবি মধুসূদন ইংল্যান্ডে আইন বিষয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকতে পারেননি। তারপর তিনি 1860 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান, কিন্তু তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয়ে পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন। মধুসূদন দত্ত নাট্যকার হিসেবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন বিরচিত রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। 1859 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নাটক। এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। 1860 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রো এবং পূর্ণাঙ্গ পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। 1860 খ্রিস্টাব্দে তিনি অমিত্রাক্ষরেই লেখেন তিলোত্তমা সম্ভব কাব্য। এরপর একে একে রচনা করেন মেঘনাদ বধ কাব্য, বীজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক, বীরাঙ্গনা কাব্য, চতুর্থবর্ষ কবিতা ইত্যাদি। মধুসূদন দত্ত তার সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজি কবি লর্ড বায়রনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। তার মহান সৃষ্টি মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশ এবং এটি পরিচিত করে তোলাও যদি খুব সহজ ছিল না, তারপরও তিনি নিজেকে মহাকাব্যটির মাধ্যমে বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র ভাব প্রকাশ করেছিলেন। তারই অংশ হিসেবে তিনি কাব্যে প্রথমে হ্যামরিক স্টাইলে লেখার প্রবর্তন করেন। মাইকেল মধুসূদন দত্ত একাধারে ছিলেন বহু ভাষাবিদ। শিশুকালে গ্রামের টোল থেকে তার ফার্সি ভাষার শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষা শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফার্সি, হিব্রু, তেলেগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন। তিনি এমনকি ফার্সি ও ইতালিয়ান ভাষায় কবিতাও লিখতে পারতেন। মাতৃভাষা ছাড়া তিনি আরও 12টি ভাষা জানতেন। তার সময় একসঙ্গে এত বেশি ভাষা আর কেউ জানতেন না। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায়ে তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি। তাছাড়া অমিতব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1873 খ্রিস্টাব্দে 29 জুন মাত্র 49 বছর বয়সে কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়।